আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। আজকের এই ভিডিওতে অথবা সর্বশেষ ক্লাসে, ক্লাস বলতে আমরা ক্লাসও নিচ্ছি না, তোমাদের সাজেশনমূলক একটা ভিডিও দিচ্ছি। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যেই বাংলা বিষয়ে তোমাদের বি এবং সি ইউনিটের একটা দুর্দান্ত সাজেশন তোমাদের জন্য আমি তৈরি করেছি। এবং এই সাজেশনটা আমাদের যে ডকুমেন্ট ছিল, আমাদের লেকচার শিট, সেই লেকচার শিট থেকে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এই ভিডিওটা তোমরা টানবে না, আমি অন্যান্য ভিডিওতে এই কথাগুলো বলি না, কিন্তু এই ভিডিওতে আমি এই কথাগুলো বলছি যে ভিডিও শুরু করার আগে অবশ্যই তোমাদের স্ক্রিনশট দেওয়ার মন মানসিকতা থাকতে হবে ভিডিওর মাঝপথে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের লিখে নিতে হবে টপিক এবং সাব টপিক। তৃতীয়ত হচ্ছে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগটা আমাদের এই ভিডিওতে অথবা ক্লাসে দিতে হবে। তাহলেই বি, সি এবং এ ইউনিটেও তোমরা যারা বাংলা দাগাবে তোমাদের জন্য 65 অথবা 70% প্রস্তুতি এখান থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। এবং তোমরা বাকিটা বিস্তারিত যতটুকু দরকার তোমাদের কাছে যেই বইগুলো রয়েছে সেই বইগুলো অনুসারে তোমরা তোমাদের প্রস্তুতি সম্পন্ন করতে পারবে ইনশাল্লাহ 100%। তো চলো আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বাংলা অংশের যে কোনো ইউনিটে বাংলা অংশের সাজেশনে যেই বিষয়গুলো তোমাকে পড়তেই হবে সেইগুলো, এবং তোমাদের এই যে অনেকগুলো লেকচার শিট, এই যে দেখো অনেকগুলো লেকচার শিট কিন্তু আমাদের এখানে রয়েছে। সেই লেকচার শিট গুলো থেকে তোমাদের কি কি পড়তে হবে সেইগুলো নিয়েও আলোচনা করব। তো শেষ সময়ে তোমাদের যেহেতু আর অল্প কিছুদিন রয়েছে পরীক্ষার, আমরা দেখি কি করা যায়। এখানে এই যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর মধ্য থেকে আমার কাছে যেই লেকচার শিট গুলো রয়েছে সেগুলোর উপরে তোমাদের দুর্দান্ত একটা হয়ে যাবে, সাজেশন হয়ে যাবে। সো একটু দেখে নাও, এই যে আমি জুম আউট করছি, এই যে এখানে যে সাজেশন সাবজেক্ট টপিকগুলো রয়েছে এই টপিকগুলো তোমরা যে কোনো বই থেকে বের করে নিয়ে পড়তে পারবে, কিন্তু আমার কাছে যে কয়েকটা আছে সেই কয়েকটা তোমাদেরকে দেখাচ্ছি। সেখান থেকে কি কি পড়বে এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখবে অথবা লিখে রাখবে। প্রথম হচ্ছে আমাদের রয়েছে শব্দের শ্রেণী বিভাগ, অর্থাৎ শব্দ সম্পর্কিত সবকিছু, শব্দের গঠন, শব্দের উৎস, শব্দের শ্রেণী বিভাগ, সবকিছু। তো এইখান থেকে তোমরা আসলে কি কি পড়বা আমি তোমাদের দেখিয়েছিলাম। এখান থেকে আমি আমার যেহেতু লেকচার শিট অনুসারে ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিয়েছিলাম, তোমাদের ফ্রি ক্লাস দিয়েছিলাম, তো সেই হিসেবে তোমাদের ফ্রিতে কি কি পড়েছো সেগুলোর মধ্য থেকে তোমাদের কি কি আরো পড়তে হবে এক্স্যাক্টলি সেগুলো বলে দিচ্ছি। দেখো, শব্দের শ্রেণী বিভাগটা তোমরা পড়বা। যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ, তিনটা। ঠিক আছে, এটা হচ্ছে শব্দের গঠন, অর্থের উপর নির্ভর করে একটা শব্দ কত প্রকার হতে পারে সেটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো এখানে কিন্তু এটাই রয়েছে, আমরা এইগুলোই দেখব। এই যে যৌগিক শব্দ কাকে বলে, যোগরূঢ় শব্দ কাকে বলে, রূঢ়ি শব্দ কাকে বলে, সেগুলো কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি, তোমরা চাইলেই স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে শব্দের উৎসগত দিক থেকে শ্রেণী বিভাগটা আমাদের প্রয়োজন নাই, কিন্তু শব্দের উদাহরণগুলো আমাদের পড়তে হবে। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি বিদেশি, এই শব্দগুলো এর মধ্য থেকে কি কি শব্দ তোমরা পড়বা, এই যে কি কি শব্দ তোমরা পড়বা সেইগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমাদের লেকচার শিটের মধ্যে দেওয়া রয়েছে। তো আমি এখানে তোমাদের স্ক্রিনশট দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এই যে এইখান থেকে তোমরা স্ক্রিনশট দিবা, দিয়ে ফার্সি শব্দের কিছু অংশ, তারপরে ফার্সি শব্দটার পুরোটাই, এরপরে হচ্ছে তোমাদের এই যে পরের পেজে এই অংশটা স্ক্রিনশট দিবা। এইখান থেকে যা যা আছে সবই পড়বা ইনশাল্লাহ। এইখান থেকে এই অংশটা, তারপরে বাকি অংশ। ঠিক আছে, আচ্ছা, এই পৃষ্ঠার এই অংশের এইখানে, ওকে। তো স্ক্রিনশট দিছো নিশ্চয়ই। এরপরে হচ্ছে শব্দের গঠন কত প্রকারের হতে পারে এতটুকু জানলেই হবে। কত প্রকার? প্রকৃতি প্রত্যয়, উপসর্গ যোগে, সমাস যোগে, সমাসের মাধ্যমে, সন্ধির মাধ্যমে, শব্দ দ্বিত্বের মাধ্যমে, আর হচ্ছে পদ পরিবর্তন এর মাধ্যমে। ঠিক আছে, এই কয়েক ভাবে শব্দের গঠন করা হয়।
আর এইখানে তোমাদের আরেকটা ছক রয়েছে, এই ছকটা তোমরা পড়বা, এই যে এই ছকটা পড়বা, অঙ্কবাচক শব্দ, গণনাবাচক বা ক্রমবাচক শব্দ, পূরণবাচক আর তারিখবাচক শব্দ। ঠিক আছে, এইটা তোমরা পড়বা, এইটা পড়বা, স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে, ওকে। এই লেকচার শিটে আমাদের আর কোনো কাজ নাই। এরপরে আমরা দ্বিতীয় লেকচার শিটে একটা ফাইল বের করব এবং সেখান থেকে তোমাদেরকে দাগিয়ে দেব, এবং এই টপিকগুলো আমাদের ওই সাজেশনমূলক টপিক যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে। আচ্ছা, আমি তোমাদের এই ফাইলগুলো দিচ্ছি না, আমাদের যারা পেইড ব্যাচে আছে শুধু তাদেরকে আমরা দিচ্ছি। আমাদের পেইড ব্যাচের, আমরা কোন পেইড ব্যাচের কথা বলছি সেটা আমরা একটু দেখে নেই। আমাদের পেইড ব্যাচের ফিও কিন্তু খুবই কম। আমাদের বড় ভাইদের ছবি সামনে চলে এসেছিল, যারা মাঠঘাট কাঁপায় সবসময়। আচ্ছা, আমাদের এই যে পেইড ব্যাচ, আমাদের এই ব্যাচটাই কিন্তু আমরা ভর্তি করছিলাম, এবং তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বি এবং সি ইউনিটে পরীক্ষা দিবা, তোমাদের জন্য 199 টাকা দিয়ে আমাদের এই পেইড ব্যাচ, এই ব্যাচে পরীক্ষা দিতে পারবে। চান্স তোমাদের কিভাবে নিশ্চিত হবে সেটুকু আমরা এইখানে খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এবং ধারাবাহিকভাবে তোমরা পরীক্ষাগুলো দিতে পারছো। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমাদের বাক্য নিয়ে আমাদের যে আলোচনা, সেইখান থেকে আমাদের কি কি পড়তে হবে সেগুলো কিন্তু আমাদের এই লেকচার শিটের মধ্যে রয়েছে। আমরা বাক্যের মধ্যে থেকে কোথায় থেকে প্রশ্ন আসে মেইনলি সেগুলো নিয়ে তোমাদের স্ক্রিনশট দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, আর এইগুলো কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। ঠিক আছে, আলোচনা যে করি না এমনটা না, আলোচনা করেছি। তোমরা ধারাবাহিকভাবে সেই আলোচনাগুলো পাচ্ছ। আমরা 6টার মতো ক্লাস নিয়েছি অলরেডি। ওকে, এখান থেকে বাক্যের মধ্যে থেকে তোমরা পড়বা এই যে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা, এই 3টা পড়বা, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। বাক্যের গুণের উপর নির্ভর করে শ্রেণী বিভাগ। তারপরে হচ্ছে এখানে থেকে এই যে দুর্বোধ্য শব্দটা পড়বা। দুর্বোধ্য শব্দ কি? উপমার ভুল প্রয়োগ, বাহুল্য দোষ। এই যে আর তোমরা পড়বা হচ্ছে গুরুচণ্ডালী দোষ। হ্যাঁ, এই কয়েকটা পড়বা। স্ক্রিনশট দিয়ে নিছো? আচ্ছা, স্ক্রিনশট দাও। এরপরে এইখানে পড়বা, এখানে এটার প্রয়োজন নাই। আচ্ছা, বাক্যের প্রকারভেদ, সরল, জটিল এবং যৌগিক, এর মধ্য থেকে তোমাকে তোমাকে বলবে রূপান্তর করতে, অথবা তোমাকে চিহ্নিত করতে বলবে যে কোনটা সরল বাক্য, কোনটা জটিল বাক্য, আর কোনটা যৌগিক বাক্য, সেটা তোমরা এখান থেকে নিরূপণ করবা। ঠিক আছে, ওকে। সরল বাক্য কি জিনিস, যৌগিক বাক্য কি জিনিস, জটিল বাক্য কি জিনিস, এটা তোমরা নিরূপণ করবা তোমাদের সামনে থাকা যে উদাহরণ, সেই উদাহরণ অনুসারে। আমি স্ক্রিনশট দেওয়ার ব্যবস্থা করছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে, ওকে। উপরে যৌগিক অংশটা স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, এরপরে বাক্য যেরকম 5টা প্রকারভেদ আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এইটার এই অংশে তোমরা ইম্পারেটিভটা পড়বা। প্রশ্নবোধক যে বাক্য ইন্টারোগেটিভ, সেটা পড়বা। আমি এই দুটাই তোমাদের স্ক্রিনশট দেওয়ার ব্যবস্থা করছি। এইখানে রয়েছে নির্দেশনা। তোমরা এই যে ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ, এই দুইটা তোমরা ভালোভাবে পড়ো। ঠিক আছে, আর আচ্ছা, এখানে তোমাদের ঠিক আছে, আর পড়তে হবে না, প্রয়োজন নেই আর। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা বাক্যের রূপান্তর, বাক্যের রূপান্তরটা পড়বা। সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, যৌগিক থেকে বাকিগুলো। ঠিক আছে, এই যে আমি স্ক্রিনশট দিয়ে নেওয়ার ব্যবস্থা করছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে, এখান থেকে স্ক্রিনশট দিবা এই পর্যন্ত। এরপরে এইখানে এই পাশে তুমি স্ক্রিনশট দিবা। ওকে, এই লেকচার শিটে আর তেমন কিছু নাই, তোমাদের এইটা আমি ক্লোজ করে দিচ্ছি। আর বাকিগুলো থেকে আমরা ব্যাকরণ অংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি, বাংলা ভাষার ইতিহাস, বাংলা ব্যাকরণের ইতিহাস, এইখান থেকে কমসে কম 2টা প্রশ্ন থাকে। ঢাকা সেন্ট্রালে 2টা প্রশ্ন থাকে। এটা ইউনিট ভিত্তিক, বি ইউনিটে একটু বেশি আসবে, সি ইউনিটে কম আসবে, এ ইউনিটে কম আসবে, এরকম। ওকে, এইখান থেকে তোমরা যা আছে সবই পড়তে হবে। এখান থেকে যা আছে সবই পড়তে হবে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওকে, এরপরে আরেকটা পেজের আর বাকি অংশ স্ক্রিনশট দাও। এরপরে এই পেজের একটা অংশ স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তারপরে এখান থেকে নিচের অংশে স্ক্রিনশট দাও। এরপরে এইখানে স্ক্রিনশট দাও। ওকে, আচ্ছা,
এই যে ধ্বনি বর্ণই কিন্তু আরেকটা অংশ আমাদের। দেখো এখানে আমি যদি দেখাই, এই যে ধ্বনি এবং বর্ণ 6 নাম্বার, তো এইখানে ধ্বনি বর্ণটাও তোমাদের পড়তে হবে, স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, এখান থেকে কি কি পড়তে হবে আমি তোমাদের আগে দেখিয়ে দেই। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, আর এইখানে তুমি এই যে এটা পড়বা, এই ছকটা পড়বা। এই ছকের মধ্যে, এই টেবিলের মধ্যে যা আছে, ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ, আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছিলাম আমাদের লেকচার শিটের ক্লাসে, ফ্রি ক্লাসে। এরপরে এই পাশে যে উচ্চারণগত পার্থক্য সেটা পড়বা। এইখানে এই যে বর্ণের বর্গীয় শ্রেণী বিভাগ এটা পড়বা। কার কয়টা, ফলা কয়টা, এটা পড়বা। এই যে এই পাশের এইগুলো লাগবে, হ্যাঁ, এইগুলো লাগবেই, পড়তে হবে। আচ্ছা, এরপরে তোমাকে এই যে উচ্চারণের স্থানগত এই জিনিসটা এতটা ইম্পর্টেন্ট। তোমরা হয়তো আমাকে দেখতে পাচ্ছ, আমি আমাদের অ্যাপসটা একটু অন করি। আচ্ছা, ওই জিনিসটা আমাদের যে ছকটা আমি তোমাদেরকে দিয়েছি, এই যে এটা এতটা ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন আসে, এইখান থেকে একটা প্রশ্ন আসবে, এটা নিশ্চিত থাকো। এখান থেকে একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো এই যে এই টেবিলটা তোমরা খুব ভালোভাবে পড়বা। এখানে ই এ, এই পাশে হচ্ছে উ, উচ্চারণ করে ই এ, ই এ এ, তারপরে এই পাশে থেকে উ ও অ, ঠিক আছে? আর শেষে হচ্ছে আ। এখন তারপরে তুমি লিখবা উচ্চ, নিম্ন, মধ্য। এটা তুমি তোমার বেঞ্চ রয়েছে বা এখানে কোনো পেপার থাকলে তার উপরে আগে লিখে নিবা। নেওয়ার পরে পশ্চাৎ, তারপরে হচ্ছে সম্মুখ, উচ্চ, নিম্ন, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, এগুলো নির্ণয় করবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখান থেকে তোমাদের আর তেমন কিছু নাই। আচ্ছা, এরপরে তুমি, আচ্ছা, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ, স্বরধ্বনির উচ্চারণ, এটা আমরা পড়লাম আমাদের লেকচার শিটের মধ্যে। আমাদের সাজেশনের মধ্যেই যে উচ্চারণ জনিত একটা টপিক রয়েছে 10 নাম্বার, এই টপিকটাও তুমি এইখানেই পাবা। এই যে উচ্চারণ, আমরা এখানে স্বরধ্বনির উচ্চারণ নিয়ে আলোচনা করলাম, এখান থেকে এইগুলো পড়তে হবে, স্ক্রিনশট দিয়ে নাও। আর ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের জন্য আমাদের এই জিনিসগুলো পড়তে হবে। ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের জন্য তুমি কি পড়বা? বিসর্গ ধ্বনির উচ্চারণ, হয়ের মতো উচ্চারণ হয়। এরপর হচ্ছে বর্গীয়, না সরি, ওটা লাগবে না। চ বর্গীয় ধ্বনির উচ্চারণ লাগবে। আচ্ছা, নত্যবিধান, সত্যবিধান, এই দুটা লাগবে। এইখানে আর তেমন কিছু নাই। ও আচ্ছা, যে ইয় ধ্বনি আর মূর্ধন্য ধ্বনি নত্য ধ্বনির মধ্যে চলে যায়, এটা তোমরা পড়বে। এরপরে যুক্ত ব্যঞ্জনের সবই পড়তে হবে, যুক্ত ব্যঞ্জনের সবই পড়তে হবে। হ্যাঁ, এখানে যুক্ত ব্যঞ্জন কয়েকটি দেওয়া রয়েছে, এগুলো ভেঙে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা পড়ে নিবা। আমি এই যে এখানে স্ক্রিনশট দেওয়ার ব্যবস্থা করছি। আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে এরকম ইয়েগুলো তোমরা পড়বা, ঠিক আছে? এই যে এখানে রয়েছে, এই পাশে রয়েছে। ওকে, আচ্ছা, এরপরে এটা আমাদের গেল। এরপরে আমরা পরবর্তী লেকচার সেটে আসব। এখানে আমাদের বাগধারা রয়েছে। এই যে বাগধারার জন্য সব পড়তে হবে না। আমাদের বিভিন্ন জায়গায় তোমরা খোঁজাখুঁজি করো যে বাগধারা কি পড়বো ভাইয়া, কি পড়বো ভাইয়া। এই যে বাগধারা লেকচার থেকে এইখানে যেই কয়টা আছে, এখানে যে কয়টা আছে সবই তোমরা পড়ো। বাগধারার যা আছে সবই পড়ো, ঠিক আছে? এখানে যা আছে সবই পড়তে হবে, এর বাইরে পড়ার কোনো প্রয়োজন নাই। ওকে, এরপরে আমরা চলে আসব। আর দুটা লেকচার শিট আছে এর মধ্যে থেকে। আচ্ছা, এখানে আমাদের আমাদের এই লেকচারের মধ্য থেকে বাংলা সাহিত্যের যেই সাহিত্য সম্রাট রয়েছে, অর্থাৎ সাহিত্যিক রয়েছে, এবং শুধু সাহিত্যিকই নয়, রিনাউন্ড, প্রসিদ্ধ, ফেমাস, তাদেরকে পড়তে হবে। কেননা ভর্তি পরীক্ষা এখানে শুধু তোমার ওই বই ভিত্তিক পড়াশোনা করলে চলবে না। ভর্তি পরীক্ষা মানে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। এখানে টিচাররা যত পারবে স্টুডেন্টদের বাদ দিবে। তো তোমাকে কি করতে হবে? তোমাকে এমন কিছু পড়াশোনার টপিক বের করতে হবে বা
ইয়ে করতে হবে যে ওইখানে থেকেই প্রশ্ন এসেছিল এবং ওই টপিকের মধ্যেই ঘুরে ফিরে আসবে। সো এরকম একটা টপিক হচ্ছে বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য যদি তুমি এইচএসসির উপরেই নির্ভর করো তাহলে তোমার এখানে একটু সমস্যা হবে, তোমাকে এর বাইরেও একটু পড়াশোনা করতে হবে। সো এইখানে আমার লেকচার শিটের মধ্যে বাংলা সাহিত্যের যত জন রয়েছে তার মধ্যে আমি তোমাকে নাম বলে বলে দিব, এবং এখানে যেই কয়েকটা তথ্য রয়েছে ওই কয়েকটা তুমি পড়বা, এবং তোমার ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ এর মধ্যে থেকে একটা অথবা দুইটা প্রশ্ন আসবে। ঠিক আছে, একটু মাথায় রাখবে। আচ্ছা, রাজা রামমোহন রায়, এটা তোমাদের তোমাদের একটা বইয়ের মধ্যে একটা গল্প রয়েছে, সো এটা তোমাদের প্রয়োজন। দীনবন্ধু মিত্র প্রয়োজন নাই। বঙ্কিমচন্দ্র প্রয়োজন 100%, তোমাদের লাগবেই। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র লাগবে। এখানে এই যে বঙ্কিমচন্দ্রের যা যা আছে এখানে তোমরা পড়ো। হ্যাঁ, ওকে। বঙ্কিমচন্দ্রের এই যে এই পর্যন্ত রয়েছে এগুলো, ঠিক আছে। মীর মোশাররফ হোসেন প্রয়োজন নাই। কায়কোবাদ, এই যে রবীন্দ্রনাথের, এটা 100% তোমাদের পড়া লাগবে, রবীন্দ্রনাথের পড়া লাগবে। ঠিক আছে, এখানে রবীন্দ্রনাথের এইটুকু রয়েছে। আর রবীন্দ্রনাথের এইখান থেকে এই যে এইগুলো রয়েছে, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ, এই যে শরৎচন্দ্রের উপরে পর্যন্ত। এরপরে শরৎচন্দ্র লাগবে, শরৎচন্দ্রের এইটুকু তোমরা পড়ো। তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, আচ্ছা এরপরে শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অবদান রয়েছে বাংলা ভাষায়, তো এটা তোমাদের এখানে পড়তে হবে। এরপরে বিভূতিভূষণেরটা পড়তেই হবে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটা পড়তেই হবে। এরপরে কাজী নজরুল ইসলাম 100% পড়তে হবে, পড়া লাগবেই। এই যে কাজী নজরুলের তুমি এই এতটুকু এই পাশে থেকে স্ক্রিনশট দাও। আর এই যে এইখান থেকে এই পর্যন্ত, এই যে এইখান থেকে এই পর্যন্ত ছায়ানট, এই যে। আচ্ছা, এরপরে মনির চৌধুরী লাগবে না। আখতারুজ্জামান ইলিয়াস, তার এই যে এটা লাগবে। হ্যাঁ, এটা লাগবে। হুমায়ুন আহমেদের দু একটা পড়তে পারো, তবে ভর্তি পরীক্ষায় হুমায়ুন আহমেদ খুব বেশি আসে না। এইখান থেকে আর তেমন কিছু নাই পড়ার, যদি থাকতো আমি দিয়ে দিতাম। আমি এর আগে তোমাদের এখানে এই যে এগুলো বলার আগে আমি অলরেডি রিসার্চ করে নিয়েছি। সো কোথায় থেকে আসবে, যে কয়েকটা বললাম এই কয়েকটাই তোমরা ভালোভাবে পড়ো। হ্যাঁ, লাস্ট সময়ে এর বাইরে আর তেমন কিছু লাগবে না। এখান থেকে ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ, এগুলো হচ্ছে তোমার জিকের জন্য লাগবে। হ্যাঁ, জিকের যখন আমি সাজেশন দিব তখন তোমরা জিকের জন্য এখান থেকে নিও। হ্যাঁ, ওকে, আমি দিব। এরপরে আমরা সর্বশেষ লেকচার শিটের মধ্যে বাক্যের শুদ্ধিকরণ, এটা কোথায় থেকে পড়বা? বাক্যের শুদ্ধিকরণ যা আছে আমার লেকচার শিটে তাই পড়তে হবে, এতটুকু পড়লেই হবে। ঠিক আছে। আর মুখস্থ বিদ্যা, মুখস্থের জন্য তোমরা কি পড়বা? আমি বাগধারা দিয়ে দিয়েছি অলরেডি। অনুবাদ কোনগুলো পড়বা, তারপরে হচ্ছে তোমাদের সমার্থক শব্দ, শব্দের বিপরীত শব্দ কি কি পড়বা সেগুলো আমি তোমাদেরকে একটু পর দেখিয়ে দিচ্ছি, বা বলে দিচ্ছি তোমরা কোন বই থেকে কোথায় থেকে পড়বা। বাক্যের শুদ্ধিকরণ, এটা হচ্ছে তুমি বাহুল্য দোষ বা পুনরুক্তি, এটার থেকে এই এতটুকু পড়লেই হবে। এখান থেকে এই নিয়মের মধ্যেই আসে। ঠিক আছে। তারপরে লিঙ্গজনিত সমস্যা, এটা শারীরিক না, এটা হচ্ছে ভাষার মধ্যে লিঙ্গজনিত সমস্যা। ঠিক আছে। এরপরে হচ্ছে প্রবাদ প্রবচন, অর্থাৎ প্রবাদ ভুল প্রয়োগ, প্রবাদের ভুল প্রয়োগ, যেটা হচ্ছে তোমার যোগ্যতার মধ্যে চলে আসে। এই যে বাকি এই পাশে কিছু অংশ রয়েছে। তারপরে হচ্ছে পদের প্রয়োগজনিত ভুল, সেটার জন্য তোমরা এতটুকু পড়ো, এর মধ্য থেকেই অথবা এরই গণ্ডির মধ্যেই চলে আসবে। আর এখানে হচ্ছে যথার্থ শব্দ প্রয়োগ না করায়, অর্থাৎ যোগ্যতার ভুলজনিত সমস্যা এইখানে রয়েছে এইটা। এরপরে অপপ্রয়োগ, এটা পড়বা। এগুলো আসলে বুঝিয়ে দিলে তোমাদের ভালো হতো, কিন্তু সাজেশনের ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেই না সাধারণত, কারণ আমরা ধারাবাহিকভাবে যেহেতু ক্লাসগুলো নিচ্ছি সেখানে বিস্তারিত রয়েছে, তো সাজেশনে কিন্তু আর সবকিছু দেওয়া হয় না। এটুকু স্ক্রিনশট দাও। কিছু গুরুত্বপূর্ণ বাক্যের শুদ্ধিকরণে এইখানে এই ছকের মধ্যে যা আছে, টেবিলে যা আছে সবই পড়তে হবে। হ্যাঁ, এই যে এখান থেকে পড়ো, এখান থেকে পড়বা, পড়ে 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 নিচে এতটুকু পড়তে হবে। এই অংশটা পড়বা। ঠিক আছে।
এই যে এই পাশের এই অংশ রয়েছে, এরপরে এই অংশ রয়েছে, এখানে এতটুকুই পড়তে হবে। ঠিক আছে, সো বাংলা অংশে তোমরা যতটুকু আমি দেখিয়েছি, এটা দেখিয়েছি, বাক্য দেখিয়েছি, কবিতা গদ্য দেখিয়ে, আচ্ছা কবিতা গদ্য দেখায় নাই, ধ্বনিবর্ণ দেখিয়েছি, বাংলা ভাষার ইতিহাস, তারপরে হচ্ছে বানান, বানান দেখায় নাই, উচ্চারণ দেখিয়েছি, বাগধারা দেখিয়েছি, কবি সাহিত্যিক দেখিয়েছি, শুদ্ধিকরণ দেখিয়েছি, পদ প্রকরণ দেখিয়েছি। আচ্ছা পদ প্রকরণ দেখাই নাই, সরি এটার জন্য। ওকে, তো আমাদের বাকি যেগুলো রয়েছে, আমি এখানে উচ্চারণ কোনগুলো পড়বা আমি বলে দিচ্ছি। উচ্চারণ হচ্ছে তোমাদের এইচএসসি যে কোনো গাইড রয়েছে অথবা বই রয়েছে, সেই গাইডের মধ্য থেকে তুমি উচ্চারণে যা যা এসেছে সেগুলোই প্র্যাকটিস করবা, সেইগুলোই আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপরে তোমার উপসর্গ কোথায় থেকে পড়বা? তোমার কাছে যদি নবম দশম শ্রেণীর বই থাকে, সেইখানে যে উপসর্গগুলো দেওয়া রয়েছে, নবম দশম শ্রেণীর বইয়ে যে উপসর্গগুলো দেওয়া রয়েছে সেইগুলোই তুমি পড়বা, সেইগুলোই পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে বাগধারা দেখিয়েছি। বানান কোনগুলো পড়বা? বানান পড়বা হচ্ছে এইচএসসি বইয়ে, ওই যে একটু আগে বললাম যে আচ্ছা কোনটা ক্ষেত্রে যেন বললাম, শুদ্ধিকরণ, উপসর্গ না, উচ্চারণ। আচ্ছা উচ্চারণ, এবং উচ্চারণ তো আমি দেখিয়েছি। বানান যেগুলো সেগুলো ওই বাংলা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র বইয়ের মধ্যে থেকেই পড়বা। এরপর হচ্ছে পদ প্রকরণ। পদ প্রকরণ থেকে কি আসে আমি একটু বলে দিচ্ছি। পদ প্রকরণ থেকে আসে যে একটা বিশেষ্যকে বিশেষণে রূপান্তরিত করলে সেই বিশেষ্য এর রূপ কেমন হবে, বিশেষণের রূপ কেমন হবে, এইটা একটা রূপান্তর জনিত সমস্যা। আরেকটা হচ্ছে আইডেন্টিফাই সমস্যা, যে পার্টস অফ স্পিচ বা পদের একটা বাক্যের মধ্যে এটা কোন পদ, বিশেষ্য নাকি বিশেষণ, এটা আইডেন্টিফাই করতে হয়। এই দুইটা ধরন তোমরা পড়বা। এরপরে সমাস থেকে কি পড়বা? সমাস থেকে আমি আরেকটু ক্লিয়ার করে তোমাদেরকে বলে দিচ্ছি। সমাস না, তোমাদের এখানে সাজেশন ছিল কোথায় যেন, আমরা অ্যানুয়ের জন্য বাংলা যে সাজেশনটা সিলেক্ট করেছিলাম। ওকে, চলে আসলো কোথায়? আচ্ছা এই যে আমরা তোমাদের সমাস থেকে কি পড়বা? দ্বন্দ্ব সমাস বেশি আসে, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ভাব সমাস, বিশেষ করে এইগুলো তুমি আইডেন্টিফাই করার চেষ্টা করবা। ঠিক আছে, এগুলো আইডেন্টিফাই করতে হবে। এই কয়েকটা বিষয় তোমরা যদি ভালোভাবে শেষ করতে পারো, আমি যে টপিক কয়েকটা তোমাদেরকে বললাম এবং যে স্ক্রিনশট গুলো তোমরা নিয়েছো, সেই স্ক্রিনশটের টপিক গুলো, যে বিষয়গুলো, যে অংশগুলো আছে সেগুলো শেষ করতে পারলেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি ভালো করতে পারবা। আর এটার জন্য তোমাদের একটা গাইডলাইন দরকার, একটা রুটিন দরকার এখন লাস্ট সময়ে। তো আমরা রুটিন ভিত্তিক তোমাদের পরীক্ষা নিচ্ছি, যাতে তোমরা এই সময়ে এনার্জি হারিয়ে না ফেলো এবং তোমাদের ধারাবাহিক পরীক্ষার মাধ্যমে ওই টপিকগুলো একেবারে পুরোপুরি কমপ্লিট করা হচ্ছে। সো তোমরা যারা চাচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তো এই যে প্রস্তুতিটুকু আমাদের সাথে নাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। গত বছর আমরা আমাদের হাত ধরে অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে এবং টপ করেছে। আমাদের বি ইউনিটে গত বছর আমাদের এক্সাম ব্যাচের শিক্ষার্থী মুহাইমিন, সে আমাদের এক্সাম ব্যাচে ছিল, সে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে টপ 10 এর মধ্যে, অর্থাৎ পঞ্চম স্থান অধিকার করেছে বি ইউনিটে। সো তোমরা যারা চাও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, তোমাকে টপ করতে হবে না, একটা সিট আনতে পারলেই হইলো, তা না? তো এটা যদি হয় তাহলেই তো হচ্ছে। তুমি আমাদের ব্যাচে জয়েন করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমাদের ব্যাচে জয়েন করার জন্য আমাদের এখানে এই যে নাম্বার রয়েছে, আমাদের এই নাম্বারে যোগাযোগ করলেই হবে ইনশাল্লাহ। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো অথবা পেজে মেসেজ করো, আমাদের ব্যাচে জয়েন করিয়ে নেওয়া হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কি নিয়ে তোমরা জানতে চাও সেইগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এবং কি কি তথ্য ইনফরমেশন তোমাদের এখনো জানার বাকি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।